নমস্কার। জীবনের কথা ১৯২ পর্ব মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা আমাদের পাশে আছেন তারা শুনবেন, মন্তব্য করবেন এবং যা কিছু জিজ্ঞাসা আছে সেগুলো চ্যানেলের যে ভিডিও সেই ভিডিও নিচেও রাখতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে যেখানে যেখানে আপনারা মরমিয়ার উপস্থিতি দেখতে পাবেন সেখানেই আপনারা জিজ্ঞাসা রাখতে পারেন। প্রথম জিজ্ঞাসা নারায়ণী চট্টোপাধ্যায় লিখেছে, প্রণাম মহারাজ। ন্যায় নিয়ে আমার এক জিজ্ঞাসা হলো যে ইংরেজরা ভারতের ওপর এত বছর ধরে এত অত্যাচার করেছিল, কিন্তু তারা তো ভালোই আছে এখনো পর্যন্ত। আমাদের বীর শহীদদের ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সঠিক ন্যায় কিভাবে হবে? কারণ ভারত তো আর আক্রমণ করে ওদের দখল করবে না, তাহলে তা কীভাবে সম্ভবপর হবে? নারায়ণী চট্টোপাধ্যায়, এইভাবে ন্যায়ের যে তুমি খোঁজ করছো, প্রথম কথা হলো তুমি একটা অ্যাজাম্পশন করেছো যে ইংরেজরা আমাদের উপরে খুব অত্যাচার করেছিল, এখন তারা বেশ ভালোই আছে। এই অ্যাজাম্পশনটা কতটা ঠিক তুমি নিজে একটু দেখে নাও সেটা। ২ নম্বর কথা, তুমি বলেছ যে স্বাধীনতা সংগ্রামী এবং বীর শহীদদের প্রতি কীভাবে ন্যায় করা হবে। আগে আমরা স্বাধীন হই, আমরা এখনও স্বাধীন হচ্ছি। ১৯৪৭ সালে যেটা হয়েছিল সেটা ক্ষমতা হস্তান্তর হয়েছিল, অর্থাৎ শাসনভার সাহেবদের হাত থেকে আমাদের দেশীয় যারা সাহেব তাদের হাতে চলে এসেছিল, কিন্তু নিয়ন্ত্রণ বা ওনারশিপ বা মালিকানা সেটা সাহেবদের হাতেই ছিল। স্থূলভাবে আমরা সাহেবদের চোখের সামনে দেখতাম না, কিন্তু সূক্ষ্মভাবে আমরা বহুকাল কলোনাইজড হয়ে থেকেছি। এই গত বলা যেতে পারে ২০-৩০ বছর ধরে আস্তে 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 আমাদের জেনারেশন এবং বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশন তারা ডিকলোনাইজেশন প্রসেসটা শুরু করেছে, অর্থাৎ আমাদের মন থেকে আমাদের যে ঔপনিবেশিক সংস্কার তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে আরও কথা বলবো, তার আগে ৩ নম্বর কথাটা বলি যে আমরা তো পরের দেশকে আর আক্রমণ করতে যাব না। আক্রমণের জবাব আক্রমণই হবে, এটা তো ভারতবর্ষ নয়। একটা কথা বুঝতে হবে যে এটা ঠিক ইংরেজ বনাম ভারত একটা দ্বন্দ্ব নয়, এটা দুটো সভ্যতার দ্বন্দ্ব। এবং সেই দ্বন্দ্বটা শুরু হয়েছে যখন থেকে বিদেশি বর্বররা ভারতবর্ষে ঢুকতে আরম্ভ করেছে। সম্পূর্ণ একটা অন্য সভ্যতা। পরবর্তীকালে ইসলাম এসেছে, তারপরে পরে খ্রিশ্চানরা এসেছে। ধর্মীয় নামগুলো আমি এই জন্যই নিচ্ছি যে এই ইসলাম এবং খ্রিশ্চান এগুলোকে বলে সেমিটিক ধর্ম, এবং এই সেমিটিক ধর্মের মধ্যে আরেকটা ধর্মমত রয়েছে যেটা হচ্ছে জুডাইজম, ইহুদি ধর্ম। ইহুদিরা সাধারণত অন্যান্য দেশে সাম্রাজ্যবাদ করে না, কিন্তু মুসলমানরা করেছে এবং পরবর্তীকালে ইউরোপিয়ানরা করেছে। এবং বেসিক্যালি যারা ইউরোপিয়ান তারা শ্বেতাঙ্গ। তাহলে এই পরপর ঢেউয়ের মতন যে ইনভেশনসগুলো হয়েছে, যে আক্রমণগুলো হয়েছে ভারতে, সেগুলো সেমিটিক সভ্যতার আগ্রাসন। এবং ভারতবর্ষকে এবং ভারতবর্ষের মতন বেশ কিছু দেশ ছিল যাদের বলা যেতে পারে হয়তো প্রকৃতি উপাসক, বা কোথাও বলা যেতে পারে বৈদিক সভ্যতা, ভারতের ক্ষেত্রে বলা যেতে পারে আর্য সভ্যতা। সুতরাং এই দুই সভ্যতার, এই সেমেটিক বনাম আর্য বা বৈদিক বা প্রকৃতি, এই দ্বন্দ্বটাকে দেখতে হবে ব্যাপারটাকে।
যেমন ধরা যাক শুধু ইংরেজরাই যে এসেছে ভারতবর্ষে, ইউরোপিয়ানরা, তা কিন্তু নয়। পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, ওলন্দাজরা এসেছে। তারা অতটা জায়গা ক্যাপচার করতে পারেনি, ইংরেজরাই বেশিটাই ততদিনে দখল করে নিয়েছে। তাই জন্যে ওদের নিজেদের মধ্যেও তাই জন্য দ্বন্দ্ব হয়েছে। ধরা যাক পন্ডিচেরি নিয়ে ইংরেজ বনাম ফরাসিদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। তারপর চন্দননগর ছিল ফ্রান্সের আন্ডারে, সেখানেও দ্বন্দ্ব হয়েছে। গোয়া নিয়ে দ্বন্দ্ব হয়েছে, পর্তুগিজের আন্ডারে ছিল। শুধু এটা শুধু ইংরেজদের ব্যাপার না, পুরো ইউরোপিয়ান সভ্যতা অথবা বলা যেতে পারে সেমেটিক সভ্যতা ভারতবর্ষের উপর হানা দিয়েছে। সুতরাং এবং অত্যাচার করে যখনই কোনো কেউ আক্রমণ করবে অন্যদের ওপরে এবং তাদেরকে দখল রাখবে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবে, তখন অত্যাচারও হবে তার। আস্তে 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 ভারত স্বাধীন হওয়ার চেষ্টা করেছে রাজনৈতিকভাবে। অনেক দিনের প্রক্রিয়া চলেছে। তারপরে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে এবং বিশ্বযুদ্ধের পর ধীরে 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 ইংরেজরা সরে গেছে। আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছে, যেটাকে বলা হয় আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম বড় যুদ্ধ। তারপরে নেতাজির আজাদ হিন্দ ফৌজ, যেটা একটা বড় ভূমিকা থেকেছে। এসব বিভিন্ন কারণে, ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন কারণে ধীরে 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 ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়েছে। শুধু ভারত নয়, ভারতের মতন অনেক দেশ তখন এই প্রথম বিশ্বের এই ইউরোপিয়ান দেশগুলো তাদের ডিকলোনাইজ করতে বাধ্য হয়েছে। কলোনিয়াল যে পলিসি সে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এশিয়া থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে একটু আগে পরে করে করে হয়েছে, কিছুটা পরিস্থিতির বাধ্যবাধকতায়। এবং তখন থেকেই ব্রিটেনের অবস্থা খুব খারাপ হতে আরম্ভ করেছে। এদিন খুব ভালো আছো বলছে, ভালো আছে তোরা বলছো তো, তোমার কোনো ধারণা নেই। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে আমরা শিল্প বিপ্লব বলি, মাস প্রোডাকশন যেটা আরম্ভ হলো, ইলেকট্রিসিটি, স্টিম ইঞ্জিন, ফ্যাক্টরি কালচার যেটা আরম্ভ হলো, সেটা ইউরোপিয়ান বলি বটে আমরা, কিন্তু বেসিক্যালি ওটা ইংল্যান্ডের, ওটা ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, যেটা আস্তে 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 পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে আরম্ভ করে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ব্রিটেন করতে পেরেছিল ভারতকে লুণ্ঠন করে। শুধুমাত্র ভারতের ধন সম্পত্তি নয়, ভারতের বিজ্ঞানকেও, ভারতের গণিতকে, ভারতের অঙ্ককে, ভারতের তত্ত্বকে, দর্শনকে, সমস্ত কিছু, ভারতের যে জ্ঞানটাকে সেটাকেও হরণ করে এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ কী করে করা যায়, ভারতের ওষুধি, ভারতের চাষবাস, সমস্ত কিছু হরণ করে। তাই জন্য ইংল্যান্ডের ওই সময়টা বলা যেতে পারে, ওই কনকোয়েস্টের সময়টা ব্রিটেনের ভালো সময় গেছে। একটা দেশ যাদের প্রায় কিছুই নেই, শুধু ব্যবসায়িক বুদ্ধি ছাড়া, তা ধীরে 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 একটা তুমুল শীর্ষে চলে গিয়েছিল ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটার সময়। কিন্তু তারপর যখন বিংশ শতাব্দী এলো এবং বিংশ শতাব্দীতে যখন ওই বিশ্বযুদ্ধগুলো হলো, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তখন জার্মানরা এমন আঘাত হানল ইংল্যান্ডের ওপরে, নাৎসি জার্মানি, যে ইংল্যান্ড একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আমেরিকার কাছে প্রচুর ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল ইংল্যান্ড, নিজেকে বাঁচানোর জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। এবং তাই জন্যেই ইংল্যান্ড যখন দেখলো যে আমরা পুরোপুরি দুর্বল হয়ে গেছি আর আমরা পারবো না। সত্যি কথা বলতে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপ আর কতই বা যুদ্ধ করেছে, ওরা যুদ্ধ করিয়েছে যে সমস্ত কলোনাইজড দেশগুলো ছিল তাদের দিয়ে। ভারতের যেমন বহু সৈন্য এই প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হয়েছে, বহু সৈন্য মারাও গেছে। সুতরাং ভারতের মতন কিছু কিছু দেশের কাঁধে ভর দিয়েই এই মিত্র শক্তি যুদ্ধে জিতেছিল। তারপরে ইংল্যান্ডের অবস্থা এতটাই খারাপ যে ওই আমেরিকার ঋণ শোধ করতেই কিন্তু ব্রিটেনের বহু বছর কেটে গেছে। তারপরে এই কমনওয়েলথ যে কনসেপ্টটা, কমনওয়েলথ দেশগুলো যখন আমরা বলি না, প্রায় 60-এর উপরে 65-66টা দেশ রয়েছে, এই কমনওয়েলথ দেশগুলো সবই কিন্তু একসময় ব্রিটেনের অধীনে ছিল, তাই তারা কমনওয়েলথ।
এই সব জায়গাতে এক ধরনের ওই ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, অর্থাৎ কমনওয়েলথ, সেই ওয়েলথটা কিন্তু মানে অনেকটাই এখনও বোধহয় ব্রিটেনই ভোগ করে। এই 47-এ ট্রান্সফার অফ পাওয়ার, এই ডকুমেন্টস এখনও সম্পূর্ণ ডিক্লাসিফাইড হয়নি, জানা যায়নি, কারণ ও ছাড়া ইংল্যান্ডের আর কিছু নেই। অর্থাৎ ইংল্যান্ডের নিজস্ব বিশাল ইন্ডাস্ট্রি, নিজস্ব খুব চাষবাস, নিজের অনেক ন্যাচারাল রিসোর্সেস যে খুব বেশি আছে তা কিন্তু নেই। ইংল্যান্ড মোটেও খুব একটা ভালো থাকেনি, নামে রেপুটেশনে চলেছে। ব্রিটেন বললে লোকে একসময় খুব মুগ্ধ হতো, ইংল্যান্ডে যাব, লন্ডনে যাব, ইংল্যান্ডের অক্সফোর্ডে পড়াশোনা করব, এইগুলো সব কলোনিয়াল হ্যাংওভারগুলো আমাদের মধ্যে কাজ করে। তো সেইগুলো হয়তো আমাদের মধ্যে সংস্কার ছিল, কিন্তু ব্রিটেন যে খুব মানে প্রথম বিশ্বে একটা খুব উজ্জ্বল দেশ হয়ে থেকেছে তা কিন্তু নয়। তার চেয়ে গত শতাব্দীর গল্পটা আমেরিকার গল্প। বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন তখন আমেরিকার যে অবস্থা, পরবর্তীকালে গত 100 বছরে আমেরিকা মানে বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা খুব শক্তিশালী দেশ হয়ে উঠেছিল এবং এই বিশ্বে তারা মোটামুটি শাসন করে গেছে এই বিশ্বটাকে। এখনও তারা সেই শাসনের ভঙ্গিমাটা রাখার চেষ্টা করছে। এই আমেরিকা চিরকালই ইংল্যান্ডের পাশে থেকেছে, তার কারণ ওই শ্বেতাঙ্গ এবং একই সংস্কৃতির ওই ব্রাদারহুড। বেসিক্যালি ইংল্যান্ডের লোকেরাই মোটামুটি নর্থ আমেরিকাতে গিয়ে সাম্রাজ্য স্থাপন করতে 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 আস্তে 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 ইংল্যান্ডেরই একটা বড় একটা মহাদেশ প্রায় হয়ে উঠেছিল। তারপরে আমেরিকা ধীরে ধীরে ইংল্যান্ডের বা ব্রিটেনের অধীনতা থেকে ওরা একটা আন্দোলন করেছে, যুদ্ধ হয়েছিল, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমেরিকা থেকে। তারপর থেকে ইংল্যান্ডের থেকে মুক্তি পায়, কিন্তু ইংলিশপনা থেকে তো মুক্তি পায়নি, সেই ব্রিটেনের যে সংস্কার সেটা থেকে মুক্তি পায়নি। তাই জন্য ওখানে একটা ন্যাচারাল ব্রাদারহুড আছে আমেরিকার সাথে ইংল্যান্ডের। ওই আমেরিকা ইংল্যান্ডের পাশে থেকেছে বলে ইংল্যান্ডের ভরাডুবিটা হয়নি। কিন্তু আজকে এখনকার দিনে দাঁড়িয়ে যদি আমরা ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখি, তাহলে ইংল্যান্ডের কিছু আর নেই ওই আমেরিকার সাপোর্টটা ছাড়া। ইংল্যান্ড দেশটাকে একটা রাজনৈতিক শক্তি হিসেবে বা একটা অর্থনৈতিক শক্তি হিসেবে কেউ আর সিরিয়াসলি নেয় না। ইংল্যান্ড এখন পতনের মুখে, শেষের দিকে। এবং ব্রিটেনের যে আরেকটা যেটা দিক ছিল, ব্রিটেনের ভাষা, ইংল্যান্ডের সাহিত্য, ইংল্যান্ডের সংস্কৃতি, ইংল্যান্ডের আদব কায়দা, ইংল্যান্ডের পোশাক আশাক, এই সব তাদের কৌলিন্য হারিয়েছে। শেক্সপিয়ার থেকে বার্নার্ড শ থেকে টি.এস. এলিয়ট, এই জেনারেশনের পর আর কোনো ইংরেজি সাহিত্যের লোকও আর কোনো ইংরেজ কবি বা ইংরেজ লেখক বা ইংরেজ ঔপন্যাসিক, ইংরেজ কোনো ফিল্ম মেকার, ইংরেজ কোনো গায়ক আর নামই বলতে পারবে না। সেখানেও ব্রিটেনের কৌলিন্য অনেকটা পড়ে গেছে, শেষ হয়ে গেছে। আর তাই জন্যে বলছি যে হ্যাঁ, ভাষাটা এখনও আছে, সেটা ইংল্যান্ড বলে নয়, কিন্তু যেটা আন্তর্জাতিক ভাষায় হয়ে উঠেছে, তাই সে আন্তর্জাতিক ভাষাটা হয়েছেও ওই কলোনিয়াল যুগের জন্য। ইন্ডাস্ট্রি থেকে সমস্ত জায়গায় যেহেতু এই ভাষাটাই চলতো, ওরাই যেহেতু শাসন করতো, তো এটা বহু দেশের ভাষা হয়ে গেছে। আজকে ভারতীয়রা যখন ইংরেজি বলে তখন আমরা ব্রিটেন ইংরেজি বলে তাই আমরা বলছি, এই রকম ভাব নিয়ে আর বলে না। একটা ভারতীয় ভাষা হয়ে গেছে বলে ইংরেজিটা বলে, যেরকম অনেক দেশেই তাই, অনেক আফ্রিকান দেশেও তাই, কিছু কিছু এশিয়ার দেশেও তাই। এতে সুবিধাও হয়েছে। ভারতের ছেলেমেয়েরা যখন বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে বা বিদেশে কোনো কাজ করতে যাচ্ছে, বিদেশ বলতে আমেরিকাতে হোক, ইউরোপে হোক, তখন দেখা যাচ্ছে ভারতের ছেলেরা বা মেয়েরা অটোমেটিক্যালি ইংরেজিটা জানে। কিন্তু যখন জাপানের কোনো ছেলে মেয়ে যাচ্ছে বা চায়নার কোনো ছেলে মেয়ে যাচ্ছে, তখন তাদের কিন্তু এই ভাষাটা নতুন করে শিখতে হচ্ছে। এটা আমাদের পক্ষে, ভারতীয়দের পক্ষে সুবিধাই হয়েছে ইংরেজি জানাটা, এবং ইংরেজদের বোঝার জন্যও সুবিধা হয়েছে। এই যে স্বাধীনতা সংগ্রামের কথা বলছো না, এই স্বাধীনতা সংগ্রামীদের যারা পথিকৃৎ, এই স্বাধীনতা সংগ্রামের যারা ভিশনারি, যারা চিন্তাবিদ, তারা সবাই কিন্তু ইংরেজিটা খুব ভালো করে জানতেন বলেই ওদের ভাষায় ওরা কি করতে চাইছে, ওদের চিন্তাভাবনা, ওদের নীতি, ওদের ধ্যান ধারণা, সমস্ত কিছু এরা বুঝতে পারতেন।
তাই জন্য আমরা কোন পথে স্বাধীনতাটা পাবো, তার পেছনে ইন্টেলেকচুয়াল কোশ্চেনটা কী সেটা খুব ভালো ধরতে পারতেন তারা, এবং সেই অনুযায়ী তারা গাইড করতে পারতেন। উদাহরণ স্বামী বিবেকানন্দ নিজে, উদাহরণ শ্রী অরবিন্দ, উদাহরণ নেতাজি সুভাষচন্দ্র বোস। এরা খুব ভালো ওই ভাষাটা জানতেন বলে এরা এত বীর, এক ধরনের স্বাধীনতা সংগ্রামীদের কাছে প্রেরণা হয়ে উঠেছিলেন। তো সুতরাং সেই ব্রিটেন যে খুব ভালো আছে তা কিন্তু মোটেও সে কথাটা সত্যি নয়। এবং আরও যদি তুমি আপডেটস চাও, রিসেন্ট আপডেটস চাও, তাহলে দেখবে যে শুধু ব্রিটেন নয়, পুরো ইউরোপই আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। এটা অনেক ইউরোপিয়ানরাই দুঃখ করে বলছেন। সবচেয়ে বড় কথা যে ইউরোপের যে একটা সংস্কার, ক্রিশ্চান শ্বেতাঙ্গ সংস্কার, সেই সংস্কার আস্তে 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 তা ভরাডুবির দিকে চলে যাচ্ছে। ইউরোপ আর সেই ইউরোপ নেই। ইউরোপ এখন আর পৃথিবীর চিন্তা ভাবনাকে শাসন করতে পারে না। ইউরোপ এখন পৃথিবীর শিক্ষা দীক্ষা সংস্কৃতিকে আর কোনোভাবে প্রভাবিত করতে পারে না। আর পুরো ইউরোপটাই ধীরে 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 মাইগ্রেন্টদের দেশ হয়ে যাচ্ছে। অনেকেই মনে করছে, যেমন ফ্রান্স, যেমন জার্মানি এবং ব্রিটেন নিজে মনে করছে যে দেশগুলো ধীরে ধীরে ইসলামাইজড হয়ে যাচ্ছে। এত চারদিক থেকে ওরা রিফিউজিদের আশ্রয় দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের নীতি অনুযায়ী, এবং তারা ধীরে 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 সংখ্যায় এত বাড়ছে, এবং তারা তাদের সেই সংখ্যা বাড়ার জন্য তারা তাদের যে এজেন্ডা সেগুলো এমনভাবে তারা চাপিয়ে দিচ্ছে যে আস্তে আস্তে ইসলামিক শারিয়া ল প্রণয়ন করতে হবে, চারিদিকে মুসলমান সমস্ত মিনিস্টারদের মর্যাদা দিতে হবে, তাদেরকে পদ দিতে হবে, তাদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে, তাদের ড্রেস কোড সবাইকে মেনে চলতে হবে ইত্যাদি, এরকম নানা রকমভাবে আজ ধীরে 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 যাকে বলে এই সমস্ত ইউরোপিয়ান দেশের শহর এবং মফস্বলের রাস্তাঘাট এবং পাবলিক স্পেসেসগুলো সমস্তটাই ধীরে ধীরে ইসলামাইজড হয়ে যাচ্ছে। ট্রেন, বাস, ফ্লাইট, সমস্ত জায়গাগুলো এখন ইউরোপীয় যারা শ্বেতাঙ্গ, যারা নারী পুরুষ, তাদের আর ঘর থেকে বেরোলে নিজেদের খুব একটা সুরক্ষিত লাগছে না। এইটা খুব একটা ভালো অবস্থা বলে আমার মনে হয় না। যেহেতু যে ইংল্যান্ড, যে ব্রিটেন বা যে সংস্কৃতি একদিন ভারতকে শাসন করেছিল, তারা নিজেরা যখন নিজেদের এই চেহারাটা দেখছে তখন তারা কপাল চাপড়াচ্ছে, হায় হায় আমরা কি ছিলাম, আজ কি হয়েছি। ওরা মনে করে যে ওরা ভীষণ সভ্য ছিল এবং গোটা পৃথিবীকে সভ্যতা দেখিয়েছে, জানিয়েছে, সভ্যতা সূর্য ওরা মনে করত। এখন সেই সূর্য অস্ত গেছে, সেটা ওরা মনে করে। সুতরাং আসলে কারা সভ্য কারা অসভ্য সেটা বিতর্কটা অন্য। কিন্তু এই যে তুমি বলছো না যে ইংল্যান্ডে বা ব্রিটেনের লোকজন ভালো আছে না, ভালো নেই, ওরা ডুবছে। তুলনামূলকভাবে যদি আমরা ভারতের দিকে তাকাই, ভারতের ইন্টারনাল অনেক প্রবলেম আছে, মাঝে মাঝে সেই প্রবলেমগুলো ভেসে ওঠে, কিন্তু ভারত কিন্তু রাইজিং। অর্থনীতি বলো, রাজনীতি বলো, ভারতের শিক্ষা শিল্প সংস্কৃতি বলো, ভারতের সফটওয়্যার বলো, সমস্ত দিক দিয়ে ভারত কিন্তু উঠছে। আস্তে আস্তে ভারত এক একটা ইকোনমিকে ওভারটেক করতে করতে 7 থেকে 6 থেকে 5 থেকে 4th লার্জেস্ট ইকোনমির দিকে চলে যাচ্ছে। এত বিপুল জনসংখ্যা সত্ত্বেও, এত বৈচিত্র্য সত্ত্বেও, এত সমস্যা সত্ত্বেও 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে ভারতের একটা ডেমোক্রেসি। এক্ষুনি পর্যন্ত আগামী 10 বছরের মধ্যে ভারতের কোনো অঞ্চলে সারিয়া আইন প্রণয়ন হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই, এত মুসলমান থাকা সত্ত্বেও। ব্রিটেন বা ইউরোপের অবস্থাটা কিন্তু তা নয়। ব্রিটেন ইউরোপ পতনের মুখে একদম। অলরেডি যারা একটুখানি লক্ষ্য করছে তারা বুঝতে পারছে যে পুরো ক্ষমতাটা, শক্তিটা, আর শক্তি বলতে শুধু রাজনৈতিক বা মিলিটারি শক্তি নয়, বা শুধু অর্থনৈতিক শক্তিটাই শক্তি নয়, সব মিলিয়ে ইন্টেলেকচুয়াল শক্তি, স্বপ্ন দেখার শক্তি, জনসংখ্যার শক্তি, সেই জনসংখ্যার মধ্যে কতটা নবীন প্রজন্ম পার্সেন্টেজ, কতটা পার্সেন্টেজ নবীন কম বয়সী, সেই শক্তি। এই শক্তি দেখা যাচ্ছে যে
এই শ্বেতাঙ্গ আমেরিকান, শ্বেতাঙ্গ ইউরোপিয়ান, এতদিন প্রথম বিশ্ব, যারা গত 100 বছর ধরে মানুষের কাছে একটা স্বর্গ ছিল, তারা সম্পূর্ণ নিচের দিকে চলে যাচ্ছে, দাঁড়িপাল্লাটা মানে ওপরের দিকে উঠে যাচ্ছে, মানে তাদের ভরাডুবি হচ্ছে। আর এশিয়ার পাওয়ারসগুলো তারা কিন্তু অনেকটা উঠে যাচ্ছে এবং আরও উঠছে। এখনও তারা সেই টিপিং পয়েন্টে পৌঁছেনি যেখান থেকে নামতে হয়, পাহাড়ে ওঠার পর একটা সময় নামতে হয়, সেই এখনও তারা উঠছে, শীর্ষের দিকে যাচ্ছে। ভারতের এখন সেই গ্রাফটা চলছে, তুমি যদি ভালো করে দেখো। অতএব এবার তোমার শেষ কথায় আসি। অতএব তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। আর ওরা যেটা করেছে আমরাও সেটা করে ওদেরকে মানে বুঝিয়ে দেব, তার কোনো দরকার নেই তো, তাই না? আর যখন এমন দিন আসবে যখন ভারতের কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়তো ব্রিটেনে গিয়ে প্রচুর টাকা খরচা করে ওখানে বিরাট ইন্ডাস্ট্রি তৈরি করলো, এরকম হয়েছে, এরকম অলরেডি হচ্ছে এরকম। এবং সেই ভারতীয়র কাছে ইংল্যান্ডের ছেলে মেয়েরাই সব লাইন দিচ্ছে চাকরি দাও করে। এই তো, এটাই তো হলো, এটা তো বৃত্তটা সম্পূর্ণ হলো, তাই না? এবং সেটাই তো হচ্ছে, এমন হয়তো একদিন হবে বা হচ্ছেও, আগে যেমন হয়েছে বৌদ্ধ যুগে বা তারও আগেকার যুগে, যখন বিদেশ থেকে সমস্ত ছাত্ররা এসেছে এখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, আবার সেরকম হবে, সেরকম ধরনের সেই মানের বিশ্ববিদ্যালয়, সেই মানের গুরুকুল যখন তৈরি হতে আরম্ভ করবে, তখন দেখা যাবে বিদেশ থেকে মানে একদম রীতিমতো একটা মানে পাগলের মতো লোকেরা প্রচুর কঠিন পরীক্ষা দিয়ে সেই সমস্ত ভারতীয় গুরুকুলে, ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্তি করতে চাইছে। সেই দিনটাও আসবে। আর সেটাই তো বৃত্ত সম্পূর্ণ হবে, কেউ কারোর বিরুদ্ধে শোধ তুলবে না, এটাই জীবনের নিয়ম, এটাই জগতের নিয়ম। শেষ পর্যন্ত সত্যের জয় হবে, শেষ পর্যন্ত ধর্মের জয় হবে। এখন যেটা চলছে, এখন যেটা তোমাকে করতে হচ্ছে, আমাকে করতে হচ্ছে, এবং আমাদের পরের জেনারেশনকে করতে হচ্ছে না, আমাদের মাথার মধ্যে এত মিথ্যা ঢুকে আছে আমাদের নিজেদের ইতিহাস সম্বন্ধে, আমাদের নিজেদের স্মৃতি সম্বন্ধে, আমাদের নিজেদের সংস্কৃতি সম্বন্ধে, আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে, সেইটা পরিষ্কার করতে হচ্ছে, সেই মিথ্যেটাকে বার করতে হচ্ছে। আর যত আমরা মিথ্যেটাকে বার করছি তত আমরা বুঝতে পারছি যে এর জনক কারা। শুধু এমনি ফিজিক্যালি কতটা অত্যাচার করেছে, কজনকে জেলে পুরেছে, সেটা পরের কথা। আমাদের কালচারাল এবং ইন্টেলেকচুয়ালি যেভাবে আমাদের কৃতদাস বানিয়ে দিয়েছে এরা, সেইখান থেকে আমাদের মুক্ত হতে হচ্ছে এখন। তাহলে স্বাধীনতাটা এখন আসছে, পুরোপুরি এখন আসেনি, তার প্রক্রিয়াটা চলছে। ভারত ভারতীয়ত্বকে জানছে এবং জানতে জানতে বুঝতে পারছে যে ওরা কারা, আমরাই বা কারা, ওদের কি উদ্দেশ্য এবং আমাদের কি আদর্শ জানতে পারছে। একদিন এই সত্যটা নিয়ে যখন মাথা তুলে দাঁড়াবে এবং সেই সত্যটা যখন প্রতিষ্ঠিত হবে এবং সবাই যখন নতজানু হবে সেই সত্যের কাছে, ব্যাস এটাই তো ভারতবর্ষের বৈশিষ্ট্য, যে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সেই চাবুক নিয়ে তাকে মারবে না, বরং এরপরে কী করে এবার সবাই মিলে ভালোভাবে থাকা যায় সেই পথটা তখন দেখাবে। সেটা তো ভারতবর্ষ, সেটা তো বিবেকানন্দের ভারতবর্ষ। কাউকে আঘাত করে, কাউকে ছোট করে, কারোর উপর শোধ তুলে তবে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে, এটা তো সেমেটিক ভাবধারা। আমার সত্য, আমার ধর্ম, আমার আদর্শ, আমার ইতিহাস আমি প্রতিষ্ঠা করতে পারলাম, আমার যে মাতৃভূমি তার প্রতি যে আমার ঋণ, সেই ঋণের দায় আমি কিছুটা মেটাতে পারলাম। এবার গোটা পৃথিবী সেই সত্যের কাছে নতজানু হলো, স্বীকার করল, ব্যাস আর তো কিছু চাই না। আর সেই দিকেই আমরা এগোচ্ছি। দ্বিতীয় জিজ্ঞাসা করেছে সুলভ মজুমদার, শান্তিপুর, নদিয়া থেকে। প্রণাম মহারাজ, আমি আপনার নিকট একটি জিজ্ঞাসা রাখলাম। যারা রাজনৈতিকভাবে শোষিত, নিপীড়িত, তারা কিভাবে উত্তরণের পথ দেখবে? কারণ রাজনীতিতে নোংরামি করে
বা কারো পদলেহন করে যে মানুষগুলো থাকতে চায় না, তারা রাজনীতিতে টিকতেও পারে না। সেই শান্তিপ্রিয় মানুষেরাই সবসময় হিংসার বলি হয়। এখানে করণীয় কী? দেখো, ক্ষমতাসীন যারা রয়েছে তারা চিরকালই যারা ক্ষমতায় নেই তাদের উপরে অত্যাচার করে বা তাদের সুযোগ নেয়। সমাজেও সেটা রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রেও সেটা রয়েছে। আজকে একটা অফিসেও যে বস অনেক টাকা মাইনে পায় সে অত্যন্ত দুর্ব্যবহার করে, যে কেরানি সে সামান্য টাকা পায় তার সাথে। এটা রাজনৈতিক ব্যাপার বলে নয় এটা। আর রাজনৈতিক নোংরামোর বা রাজনৈতিক যে এক্সপ্লয়টেশন চিরকালই আছে, এটা চিরকালই আছে। আমরা যখন আধ্যাত্মিকতার কথা ভাবি তখন আমরা এই বৈষম্যগুলোর দিকে তাকিয়ে যারা নিপীড়িত হচ্ছে শুধু তাদের জন্য আধ্যাত্মিকতা, আর যারা নিপীড়ন করছে তাদের জন্য আধ্যাত্মিকতা নয়, এরকম কোনো ডিস্টিংশনটা করি না। আধ্যাত্মিকতার অনেক বেসিক কথা বলে, কারণ তুমি এখানে যে কথাটা বলে শব্দটা ব্যবহার করেছো, উত্তরণের পথ। উত্তরণের পথ রাজনীতিতেও নেই, সমাজনীতিতেও নেই, প্রতিরোধেও নেই, প্রতিবাদেও নেই, বিপ্লবেও নেই, কিচ্ছুতে উত্তরণের পথ নেই। উত্তরণের পথ আছে একমাত্র যদি ধর্মকে অবলম্বন করে নিজের স্বভাব অনুযায়ী চলা যায় সত্তার দিকে, সেখানে উত্তরণের পথ। পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই হচ্ছে উত্তরণের পথ। এটা একটা রাজনৈতিক নেতা যে হবে তার ক্ষেত্রেও সত্য, আর যে অফিসের বাইরে পিয়ন হয়ে দাঁড়িয়ে রয়েছে তার ক্ষেত্রেও সত্য। প্রত্যেক ক্ষেত্রেই সেই উত্তরণটা আন্তরিক, নিজের। এমন হতে পারে যে সেই রাজনৈতিক নেতা একজন যুধিষ্ঠির কিংবা একজন চন্দ্রগুপ্ত, এমন হতে পারে যে ওই পিয়নের ছদ্মবেশে কোনো মহাপুরুষ ওখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু সে পিয়নের কাজ করছে, তার মনে কোনো কমপ্লেন্ট নেই, কারণ যেহেতু সে একজন অন্য স্তরের মানুষ। এইটা বোঝার চেষ্টা করো যে সমাজ যখন আধ্যাত্মিক পথে এগোতে আরম্ভ করবে তখন সর্বস্তরেই উন্নতি হতে আরম্ভ করবে। শিশু অবস্থা থেকে যখন ছেলেমেয়েরা ঠিক ঠিক শিক্ষাটা পাবে, তখন বড় হয়ে সে যাই হোক না কেন, ব্যবসাদার হোক কি কৃষিজীবী হোক কি ডাক্তার ইঞ্জিনিয়ার হোক কি শিক্ষক হোক কি খেলোয়াড় হোক কি শিল্পী হোক, সে যাই হোক না কেন, তার কাছ থেকে কিছু উন্নত কিছুই পাওয়া যাবে, কারণ সে উত্তরণের পথে চলছে। আজকে যে একটা জনজাগরণের যে স্বপ্ন মানুষ দেখছে, সেটা এই জাগরণ। যতক্ষণ না পর্যন্ত সেই জাগরণটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা দল যারা বেশি বুদ্ধিমান, যারা বেশি চালাক এবং যাদের হাতে বেশি ক্ষমতা, তারা আরেকটা দলকে যারা অত বুদ্ধিমান নয়, একটু নিরীহ, একটু সরল, একটু দরিদ্র, তাদের অত্যাচার করবেই। সর্বস্তরে এটা আছে, সর্বস্তরে। একটা স্কুলে একটা ক্লাসরুমের মধ্যে 4-5টা গুন্ডা ছেলে দেখা যাচ্ছে, বাদ বাকি একটু নিরীহ ছেলেগুলোর উপরে বড্ড বেশি বুলিং করে, এক ধরনের মস্তানি করে, তাদেরকে একদম সন্ত্রস্ত করে রাখে, এবং তারা জানে কি করে টিচারদের হাত করে রাখতে হয়। একটা ক্লাসের মধ্যেই সেটা হয়। তাহলে প্রবলেমটা কিন্তু রাজনীতি বা ক্লাসরুম বা অফিস নয়, প্রবলেমটা হচ্ছে মানুষের মন। আধ্যাত্মিকতা মানুষের মন নিয়ে কাজ করে। উত্তরণ মানে ব্যক্তিগত উত্তরণ, ব্যক্তি থেকে বেষ্টি, অণু থেকে বিভু, একজনকে দিয়ে শুরু করতে হয়। সবাই মিলে চলো, যারা নিগৃহীত হচ্ছি, যারা নিপীড়িত হচ্ছি, চলো সবাই মিলে এবার উত্তরণের পথ দেখি, ওভাবে হয় না। ওই যে ডিস্টিংশন, এই ডিস্টিংশনটা করাই যায় না। যখন সমাজে আধ্যাত্মিকতার শক্তি বেশি কাজ করবে তখন একদল আরেক দলকে আর সহজে নিপীড়ন করবে না, বা করতে গেলেও বাধা পাবে সে। যখন দেখা যাবে যে একজন লোক, সে হয়তো পাড়ার প্রমোটার গোছের লোক, সে জোর করে একজনকে মানে গৃহচ্যুত করতে চেষ্টা করছে, তখন পাড়ারই 15 জন সেই প্রমোটারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এখন যেটা দাঁড়ায় না।
তখন প্রমোটার দেখবে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক টাকা আছে, কিন্তু আমি এই জনগণের বিবেকের কাছে আমি পরাভূত হয়ে যাচ্ছি, পিছিয়ে যাবে সে। যখন এই ধরনের বিবেক সবার মধ্যে জাগতে আরম্ভ করবে, কখন জাগতে আরম্ভ করবে? যখন একটা আত্মিক উত্তরণের একটা খোঁজ থাকবে কিছু মানুষের মধ্যে, অন্তত সবার মধ্যে না হোক। তখন এই অত্যাচারগুলো, এই বৈষম্যগুলো, এই নিপীড়নগুলো যেগুলো তুমি লিখেছো, এগুলো আস্তে আস্তে সর্বস্তরেই কমতে আরম্ভ করবে। সে স্কুল হোক, কলেজ হোক, অফিস হোক, কারখানা হোক, দোকান হোক, রাজনীতি হোক, আন্তর্জাতিক রাজনীতি হোক। আন্তর্জাতিক রাজনীতিতে তো তাই। কত দরিদ্র দেশের ওপরে এই ধনী দেশগুলো কত অত্যাচার করেছে, এখনও করে যাচ্ছে। হাসতে হাসতে তোমার আমেরিকা আক্রমণ করতে পারে, ভেনেজুয়েলাকে, প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে পারে। দরিদ্র দেশ, মানে অত পাওয়ারফুল দেশ নয় বলে ছোট্ট দেশ করতে পারে। সুতরাং এটা সর্বস্তরেই আছে। আধ্যাত্মিকতার কোনো একটা মানে টোটকা দিয়ে এই সব স্তরের মানুষগুলোকে ঠিক করে দেওয়া, বা আধ্যাত্মিকতার টোটকা দিয়ে শুধুমাত্র যারা নিপীড়িত তাদের জন্য ঠিক করে দেওয়া, এরকম ধরনের কোনো ম্যাজিক নেই। আধ্যাত্মিকতা একটা প্রসেস, একটা জীবনযাপন, একটা হয়ে ওঠা, একটা পথ চলা, ব্যক্তিগতভাবে একদম শিক্ষা থেকে সেটাকে ছড়িয়ে দেওয়া। সামনেই স্বামী বিবেকানন্দের জন্মদিন, তার আবির্ভাব দিবস। তারকে নিয়ে কত স্কুলে টুলে কত অনুষ্ঠান হবে, তার বাণী টানি সবাই বলবে, পোশাক আশাক পরবে, বর্ণাঢ্য অনুষ্ঠান হবে, কিন্তু তার শিক্ষা নিয়ে কোনো কথা তুমি কি দেখছো কোথাও প্রয়োগ হচ্ছে? কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো বাড়িতে, কোনো প্রাইভেট টিউশনের ক্লাসে, কোথাও বিবেকানন্দ চরিত্র গঠনের কথা বলছেন, সত্যের কথা বলছেন, ত্যাগের কথা বলছেন, শ্রদ্ধার কথা বলছেন, বিবেকের কথা বলছেন, মনুষ্যত্বের কথা বলছেন। এর মধ্যে একটা কোনো প্রয়োগ দেখেছ? তাহলে শুধু তো পুজো করে তো হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা জীবনে এগুলো প্রয়োগ করতে পারছি, স্বামীজির সব নেওয়ার মতন ক্ষমতা আমাদের কারণ নেই। যে কোনো একটা, যে কোনো দুটো, তাহলেই তো মানুষগুলো পাল্টাতে আরম্ভ করবে। তো যতক্ষণ ওই একদম মৌলিক স্তর থেকে যতক্ষণ না পর্যন্ত সেই প্রেরণাগুলো কাজ করছে, বা ঠিক আধ্যাত্মিক দিশা যতক্ষণ না পর্যন্ত দেখানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজেই বৈষম্যগুলো থাকবে। রাজনীতির কোনো দোষ নেই, অর্থনীতির কোনো দোষ নেই, শিক্ষানীতির আলাদা করে কোনো দোষ নেই। সবাই একটা সব কিছু প্রিন্সিপালসগুলোর মধ্যে কিছু ভালো ভালো আইডিয়াস রয়েছে। ডেমোক্রেসি, যারা বেশি ভোট পাবে তারা জিতবে, তাদের নীতিগুলো প্রণয়ন হবে, জনসাধারণের সমর্থন পেয়ে, বেশ সুন্দর শুনতে। কিছু ভালো মানুষের দরকার। আর ভালো মানুষ মানে হচ্ছে যারা খুব মানে সফল, বেশ যাদের পরিবার আছে, ছেলেমেয়ে আছে, টাকা পয়সা আছে, সেই অর্থে বলছি না। যার বিবেক আছে, চরিত্র আছে, তিতিক্ষা আছে, সংযম আছে, ধৈর্য আছে, সেরকম কিছু ভালো মানুষ দরকার ঠিক জায়গায়। তাহলেই দেখবে ধীরে ধীরে সব পাল্টাতে আরম্ভ করছে। এবারে তৃতীয় যে জিজ্ঞাসা, ভবতোষ বিশ্বাস, রানাঘাট, নদিয়া থেকে। একটা বিষয় সম্বন্ধে অনেক দিনের একটা জিজ্ঞাসা আছে। বিষয়টির ওপর অনেকের আলোচনা শুনেছি, কিন্তু বিষয়টা পরিষ্কার হয়নি। বিষয়টি হলো, দেবীপক্ষের পূর্বে পিতৃপক্ষের অমাবস্যা তিথিতে পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই তর্পণের প্রকৃত উদ্দেশ্য কী? যে পিতৃপুরুষেরা কয়েক দশক আগে গত হয়েছেন, হতে পারে তারা আবার অন্য কোথাও জন্মগ্রহণ করেছেন, অথচ তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। বিষয়টা আমার কাছে স্পষ্ট নয়। আমার বিশ্বাস আলোচনার মধ্যে আমার জিজ্ঞাসার উত্তর পাব। আমার প্রণাম নেবেন। হ্যাঁ, ভবতোষ বিশ্বাস, এই ধরনের জিজ্ঞাসা আমার মধ্যেও আছে, আমার মধ্যেও এই জিজ্ঞাসাটা থাকে। এবারে এটা নিয়ে হয়তো অনেকে অনেক রকম আলোচনা করেছেন, নানা মুনি নানা মত থাকতে পারে, সেগুলো সব আমাদের অত জানা হয় না, শোনা হয় না।
বা নিজের অভিজ্ঞতা অনুভূতি থেকেই আমি সাধারণত বলার চেষ্টা করি। আপনি ঠিকই বলেছেন, আমরা হয়তো এমন এমন পিতৃপুরুষের তর্পণ করছি যিনি হয়তো আজ থেকে 200 বছর আগে তিনি গত হয়েছেন। আমারই বংশের হয়তো পিতা, তার পিতা, তার পিতা, পিতামহ, প্রপিতামহ করতে করতে হয়তো ফিরে গিয়ে গত হয়েছেন। তিনি হয়তো এই গ্রহতেই আর নেই, তিনি হয়তো অন্য কোনো গ্রহে জন্মেছেন এবং তারপরে অনেকবার জন্মেছেন তারপরে, কারণ কয়েকশো বছর কেটে গেছে বলে। বা তিনি হয়তো এখনও আছেন অন্য কোনো শরীরে, হয়তো আমারই কাছাকাছি কেউ হয়ে আছেন, আমি সেটা জানিও না, কারণ বংশের মধ্যেই এই আনাগোনাগুলো কাছাকাছি থাকা, আসা, ফিরে দূরে হয়ে যাওয়া, এগুলো খুব হয়। আমি সেভাবে ব্যাপারটা ঠিক দেখছি না, ওই অতটা লিটারাল অর্থে, অতটা আক্ষরিক অর্থে আমি দেখছি না। প্রথমে একটা খুব সরল কথা বলি, ঠিক শ্রদ্ধাও যেমন শ্রাদ্ধ থেকে শ্রদ্ধা নিয়ে যে শ্রাদ্ধ, যে প্রিয়জন সদ্য গত হয়েছেন তার যে শ্রাদ্ধ পালন করি আমরা, শ্রদ্ধা নিয়ে করি, তাতে তার অবশ্যই একটা তৃপ্তির ব্যাপার আছে, কিন্তু আমার কল্যাণ হয় তাতে। ঠিক তর্পণটাও অনেকটা তাই। তর্পণের মূল জায়গাটা হচ্ছে শ্রদ্ধা, মূল জায়গাটা। এবং তর্পণ শুধুমাত্র ওই পিতৃপুরুষের তর্পণ নয়, কিন্তু অনেক রকমের তর্পণ হয়। মানে দেবীপক্ষের আগেই যে পিতৃপক্ষের শেষে যে অমাবস্যা তিথিতে যে তর্পণ, সেটা মুখে আমরা বলছি বটে পিতৃপুরুষের, হ্যাঁ পিতৃপুরুষের তর্পণ সেটা হয়, কিন্তু তর্পণ ব্যাপারটা কিন্তু অনেক বড়। শ্রীরামচন্দ্র বাল্মীকি রচনাতে আছে, তর্পণ করছেন তিনি গোটা অন্তরিক্ষ বিশ্ব চলাচলের উদ্দেশ্যে তর্পণ করছেন। জলটা তুলছেন হাত দিয়ে, নদীর জলটা, এবং নিবেদন করছেন সপ্তদ্বীপ, অর্থাৎ 7টি মহাদেশ, কন্টিনেন্টস, অতীতে যার যার যত মানুষ থেকেছে আদিকাল থেকে, এবং বর্তমানে যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে তর্পণ করছেন তিনি। এই শ্রদ্ধাটা, এই ভাবটা যদি আমরা একটু গভীরে দেখি, তাহলে কি পাই? কৃতজ্ঞতা। হোয়াট এভার ইট ইজ। এমন এমন তর্পণ আছে যেখানে নিজের শত্রু আজীবন শত্রুতা করেছে, সে মারা গেছে, তার উদ্দেশ্যে তর্পণ করা আছে। কোথাও তাকেও কৃতজ্ঞতা জানানো, কোথাও তুমি আমাকে নিয়ে এবং আমি তোমাকে নিয়ে কোথাও একটা ছিলাম, তো তুমিও এবার শান্তি পাও, তৃপ্তি পাও, আর আমিও তোমার কাছ থেকে যা শিখেছি এই শত্রুতা থেকে, সেগুলো নিয়ে জানলে আমি আরও এগিয়ে যেতে পারি। কারণ শত্রুর কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। তা অনেক রকমের তর্পণ কিন্তু এটা। আর এই তর্পণের থেকে আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা ঠিক আক্ষরিক অর্থে কার উদ্দেশ্যে তর্পণ করছেন সেটা বড় কথা নয়, তিনি এখন কোন অবস্থায় আছেন, কী আছেন, সেটা বড় কথা নয়। বড় কথা আমি ফুটে উঠছি কিনা একটা ফুলের মতন, এইটা বড় কথা, এই শ্রদ্ধার জায়গাটা। 3 নম্বর, এটা আমার আরেকটা জিনিস মনে হয়, ধরুন আপনাকে আমি বললাম যে আমি আপনার ঘরে যাব, আপনি আপনার গুগল লোকেশনটা পাঠিয়ে দিন, আপনার নিজের লোকেশনটা গুগল ম্যাপে ওটা পাঠিয়ে দিন। আপনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, ওইটা ফলো করে 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 আমি যাচ্ছি আপনার কাছে। তেমনই বিরাট পৃথিবী, এত মানুষ, এত জাতি, এত ইতিহাস। এইবার যখন আপনি তর্পণ করছেন, তর্পণ করতে করতে আপনি আপনার 14 জেনারেশনস, 14 প্রজন্ম, 7 পুরুষ বা 14 পুরুষ আপনি যখন ব্যাক করছেন, নাম করতে করতে, যে নামগুলো হয়তো আপনি পুরনো কোনো খাতাতে রয়েছে, সেই ছেঁড়া কাগজে রয়েছে, সেগুলো হয়তো কাউকে দিয়ে আপনি কপি করিয়ে নেবেন পরে, ব্যাক করছেন, আপনি কিন্তু ফিরছেন, আপনি কিন্তু একটা লোকেট করছেন নিজের জায়গাটা। এটা এক ধরনের স্মৃতির টেকনোলজি, ইউনিক টু ইন্ডিয়া। এটা এতে কি হবে না হবে সেটা পরের কথা, এটাও একটা মনে করিয়ে দেওয়া যে আমার জেনেটিক ফুটপ্রিন্টটা কি। এই যে শরীরটা এসেছে, এই
এই বংশের মধ্যে দিয়ে এসেছে। সেই বংশের জার্নিটা কি? আমি যখন 300 বছর আগে কোনো একজন পিতামহের নাম বলছি, তা 300 বছর আগে এই বঙ্গদেশের ইতিহাস কি ছিল, তখনকার সমাজ কি ছিল, তখনকার অর্থনীতি কী ছিল, তখনকার শাসক কে ছিল, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। লোকেশন হচ্ছে একটা, লোকেট করছি। এই পদবিটাই, বিশ্বাস পদবিটা কোত্থেকে এলো? কবে আমার পরিবার প্রথম রানাঘাটে এলো, নদিয়াতে এলো? তার আগে কোথায় থেকে থাকতে পারে? এই লোকেট করতে করতে কোথাও আপনি যেন একটু বেশি নিজের দেশ, নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি, লিনিয়েজ, অনেক কিছু যেন পাচ্ছেন। এই বংশ পরিচয়, গোত্র পরিচয়, এগুলো সাংঘাতিক একটা ম্যাপিং বলতে পারা যায়। এবং এই টেকনোলজিটা কিন্তু নানাভাবে আমাদের দেশে বিদ্যমান। আমাদের লিপি যে অনেক পরে এসেছে, 5000 বছর পর মানে আগে লিপি এসেছে, সেটা অনেক পরে। কিসের পরে? আমাদের সভ্যতার সূর্যোদয়ের অনেক পরে। এতকাল ধরে যে শুধু শ্রুতি ছিল, কি করে ছিল টেকনোলজি? আর টেকনোলজি মানে কম্পিউটার নয়, টেকনোলজি মানে ইঞ্জিনিয়ারিং নয়, টেকনোলজি মানে ব্রেনের টেকনোলজি। উপনিষদের শ্লোকগুলো এমন শব্দে, এমন ছন্দে, এমন মাত্রায় ধরা আছে যে আপনি একটা শব্দ মিস করলে আপনি আর বলতে পারবেন না। একটা শব্দ আপনি যোগ করলে আপনি আর বলতে পারবেন না। কিন্তু এমনি একটা আধুনিক কবিতা যদি আপনি 2-1 শব্দ বাদ দিয়ে নিজের মতন শব্দ বসিয়ে দেন, আপনি কিন্তু হুড় হুড় করে বলে যেতে পারবেন। আপনি একটা আধুনিক গান, এমনকি রবীন্দ্রসঙ্গীতের গানও যদি গাইতে গাইতে মমটাকে আমার করে ফেললেন, তবটাকে তোমার করে ফেললেন, তাও আপনি চালিয়ে নিতে পারবেন। আপনি চট করে এই আমাদের সনাতন যে মন্ত্র, সেগুলো নিয়ে এটা করতে পারবেন না, একদমই পারবেন না। এমনই টেকনোলজি। গুরু যখনই মুখস্থ করে দিলেন শিষ্যকে, ব্যাস হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল, একদম প্রিন্ট ট্রান্সফার হয়ে গেল। এবার শিষ্য থেকে আরও লোকের কাছে যাবে ওই একইভাবে। এভাবে কয়েকশো বছর ধরে একই থাকবে মন্ত্র, একদম প্রথমে যেভাবে উচ্চারিত হয়েছিল। এই যে বাউল গান, ফোক গান, যেগুলো পল্লীগীতি, দেখবেন একই গান পুরো শব্দ এদিক ওদিক হয়ে গেছে, পাল্টে গেছে, সুরও একটু পাল্টে গেছে, যে যা নিজের মতন করে প্রক্ষিপ্ত করে গেছে। এই করতে করতে একটা লোকে একটা কবিতা বা একটা গল্প শুনলো, শুনে একরকম করে বুঝলো, সে একটা বললো, করতে করতে সেই গল্পটা কোথায় একদম অন্যরকম হয়ে গেল। এবার যে যার নিজের নিজের মতবাদ তার মধ্যে চাপিয়ে দিল, চাপিয়ে দিয়ে একদম যাকে বলে ধর মুন্ডু সব আলাদা হয়ে গেল। এই ভয়টা থাকবে না। এইরকমভাবে ছন্দকে, সুরকে এবং শব্দকে ব্যবহার করে এই যে টেকনোলজি, তেমনই এটা একটা টেকনোলজি, রেকর্ড কিপিং একটা। সেই পূর্বপুরুষ, তিনি কেমন আছেন, তৃপ্তি পেলেন কি পেলেন না, সে প্রশ্নটা আর পরে। তৃপ্তিটা আপনার, তৃপ্তিটা এই জেনারেশন যারা বেঁচে আছে, যারা আমাদের দেশ আর বিদেশ, এই দুটো কালচার নিয়ে কথা হচ্ছিল প্রথম জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে। আমাদের কালচার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের কালচার ইন্ডিভিজুয়ালিস্টিক নয়, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপরে আমরা বেশি জোর দিই না, তার চেয়ে অনেক বেশি জোর দিই আমাদের যে ইউনিভার্সাল দায়বদ্ধতা আছে তার উপরে। তা যখনই আমি বসে তর্পণ করতে গিয়ে জলটা তুলে আমি যখনই আমার পিতৃপুরুষদের স্মরণ করছি এবং তাদের তৃপ্তি প্রার্থনা করছি, তখন আমি মনে করছি যে আমি একটা বিন্দু মাত্র, একটা বিরাট চেইন, একটা মালা, অন্তহীন এক মালা, আমি তার একটা ছোট্ট ফুল মাত্র। আমি বিশেষ কেউ, আহামরি তেমন কেউ নয়, আমি আলাদা, সবার থেকে আলাদা, ইন্ডিভিজুয়াল, আমার ব্যক্তি অধিকার ইত্যাদি ইত্যাদি, ওসব স্লোগান নয়। এই শরীরটা আছে কারণ পূর্বে এরা সবাই ছিলেন বলে।
আমাকে প্রথমে কৃতজ্ঞ হতে হবে তার কাছে। সূর্যের কাছে কৃতজ্ঞ হব, চাঁদের কাছে হব, আকাশের কাছে হব, বাতাসের কাছে হব, জলের কাছে হব, মাটির কাছে হব, সবার কাছে হব, কিন্তু আমার বংশ, আমার লিনিয়েজ, আমার জেনেটিক যে উত্তরাধিকার, জিনের তো একটা জার্নি চলছে। আমার পিতা হয়তো খুব ভালো গান করতেন, দেখা যাচ্ছে সন্তান হয়ে আমি তার চেয়ে এগিয়ে গেছি। এই তো জেনেটিক জার্নি চলছে, জেনেটিক লাভ চলছে তো একটা। এই লাভ বলতে মনে পড়ল, আমাদের নিজেদের আয়ু 7 বছর অন্তর অন্তর যেমন একটা পরিবর্তন হয়, 7, 14, 21, 7-এর একটা বিশেষ মাহাত্ম্য আছে এই গোটা মহাবিশ্বে। এই 7 সংখ্যাটার, সপ্তাহে 7টা দিন, সপ্ততল, সপ্তভুবন, অনেক কিছু আছে। ঠিক তেমনই এই যে জেনেটিক যে জার্নি, তারও যে 7, তারও একটা মাহাত্ম্য আছে। তাই জন্যে 14 পুরুষ, অর্থাৎ 2বার 7, একবার 7 জেনারেশন কমপ্লিট হচ্ছে, একটা বেন্ড হচ্ছে, একটা টার্নিং পয়েন্ট হচ্ছে, একটা লাভ হচ্ছে, জেনেটিক দুম করে লাভ হয়ে যাচ্ছে। তাই জন্য দেখবেন বলা হয় যে শ্রীকৃষ্ণ কিংবা অনেক মহাপুরুষেরা মায়ের 8ম গর্ভের সন্তান, অর্থাৎ 7th কনসেপশনের পরে 8th কনসেপশন, লাভ, একটা উলম্ফন, একটা এক্সপ্লোশন জেনেটিক। তো তাই জন্যে 14 পুরুষ স্মরণ করা মানে একটা বড় ট্র্যাক কিন্তু কভার করা। লাস্ট যে 2টো লাভ হয়েছে তাকে স্মরণ করা, তার প্রতি কৃতজ্ঞতা জানানো। সুতরাং এটা যতটা আন্তরিকতার সাথে এবং প্রকৃত শ্রদ্ধার সাথে, প্রকৃত মনন নিয়ে, মনঃসংযোগ নিয়ে যদি করা যায়, তাহলে এটা নিজেরই ফুটে ওঠা, নিজের, যাকে বলে আমি যে একা নই, এই বিরাট একটা মহাবিশ্বের একটা বিরাট কানেকশনের মধ্যে আমি একটা পার্ট, নিমিত্ত মাত্র, বিরাট কোনো প্ল্যানের, দারুণ কোনো একটা প্ল্যানের আমি একটা অংশ, এই ভাবটা তখন তার মধ্যে জাগতে আরম্ভ করে। এবার যদি আপনি বলছেন তৃপ্তির কথা, দেখুন এক একটা জীবন, এক একটা, ওই যে বললাম জেনেটিক ফুটপ্রিন্ট, এক একটা জীবন যখন শেষ হয়, অতৃপ্তি নিয়ে শেষ হয়, একমাত্র মানে জ্ঞানী না হলে অতৃপ্তি নিয়ে শেষ হয়। মরতে তখন কেউই চায় না, 80 বছর বয়স হলেও কেউই ঠিক মরতে চায় না, কারণ তখন তাদের অতৃপ্তি রয়েছে। সেই অতৃপ্তির একটা ছাপ কিন্তু থাকেই, জন্মান্তর হয়ে গেলেও সেটা একটা অতৃপ্তি ছিল। তো সেই অতৃপ্তির সংস্কার নিয়ে সে আবার জন্মাবে ঠিকই, কিন্তু সেই অতৃপ্তিটা যে বড় রকমের একটা প্রিন্ট, ধাক্কা, সেটা কিন্তু আছেই ইউনিভার্সের মধ্যে। যখনই স্মরণ করছি, তখন সেই অতৃপ্তি নিয়ে যে মৃত্যুটা হয়েছিল তাকে স্মরণ করছি, সেই মুহূর্তটাকেও স্মরণ করছি, কোথাও না কোথাও অজ্ঞাতেই। সেইখানে জল পড়ছে, জলের ব্যাপার একটা মজার ব্যাপার আছে। জল যেখান থেকে নিচ্ছি সেখানেই তো ফিরে যাচ্ছে। যাকে স্মরণ করছি, যা শ্রদ্ধা করছি, যে করছে, তার সবটাই তো একই। এই বৃত্তটাই বারবার দেখানো হচ্ছে, বা নিজেকে বা মানুষকে বোঝানো হচ্ছে, এটাই বারবার দেখানো হচ্ছে। এবার ধরা যাক কোনো একজন জ্ঞানী ব্যক্তি আছেন, যিনি মানে খুবই ইভলভড, আমরা আমাদের গুরুদেবকে সেরকম দেখেছি, খুবই ইভলভড, যিনি তার আগের 60,000 জন্ম তিনি জানতেন। এবার কোনো জ্ঞানী ব্যক্তি হঠাৎ তিনি একটা কিছু অনুভব করলেন, তিনি দেখলেন যে কেউ একজন তর্পণ করছে বহুকাল আগে কোনো এক পূর্বপুরুষের উদ্দেশ্যে। দেখা যাচ্ছে তিনি হয়তো অনুভব করলেন যে তিনি ছিলেন সেই পূর্বপুরুষটি যার উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে। তখন তিনি একটা তৃপ্তি পান, মজা পান, যে এখনও স্মরণ হচ্ছে সেই জীবনটা, এই কানেকশানটা। আসলে অতীত বলে তো কিছু নেই তার চোখে। সুতরাং অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একাকার হয়ে যাচ্ছে তার কাছে। এই হচ্ছে তর্পণের তাৎপর্য আমার কাছে। জানি না আপনার বোধগম্য হলো কি না, কিন্তু আমাদের এই কালচারগুলোকে, যেগুলো আমরা এতকাল ধরে খুব অবৈজ্ঞানিক এবং কুসংস্কার বলে মনে করেছি, এর মধ্যে ঈশ্বরের কৃপায় এখন আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছু বিজ্ঞান সবসময় সব কিছু বিজ্ঞান বলতে হবে তা না, কিন্তু এর মধ্যে অনেক সত্য রয়েছে, অনেক কিছু নিহিত রয়েছে।
অনেক তত্ত্ব নিহিত রয়েছে, যেটা প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক, মানুষের সাথে আমাদের সম্পর্ক, ইতিহাসের সাথে আমাদের সম্পর্ক, মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক, এই যে যুগ, এই কলিযুগ, চারটি যুগের পর যে কল্পান্তর, সব কিছুর সাথে যে আমাদের যোগ, এই বারবার যে রোলগুলো রিপিট হচ্ছে, এই যোগটাকে কোথাও না কোথাও চিনিয়ে দেয় এই ছোট্ট ছোট্ট আচারগুলো, অনুষ্ঠানগুলো। আজকে অনেক কথা হলো, আজকে তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে, নমস্কার।